দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি কর্মচারীদের মতামত সংগ্রহ করে, বাজার দর বিশ্লেষণ করে এবং অন্যান্য দেশের বেতন কাঠামোর সঙ্গে তুলনামূলক পর্যালোচনা করে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে। দীর্ঘ পরিশ্রমের পর এই কমিশন গত ২১শে জানুয়ারি ২০২৬ তারিখে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেয়। এই প্রতিবেদন জমা দেওয়ার সংবাদ মুহূর্তেই সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়। প্রতিবেদন জমা পড়ার পরপরই অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এই সুপারিশ পর্যালোচনার কাজ শুরু করে। জানা গেছে একটি ১০ সদস্যের বিশেষ পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে, যারা প্রতিটি সুপারিশ অর্থনৈতিক বাস্তবতা, বাজেট সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী টেকসইতার নিরিখে যাচাই করছে। প্রস্তাবিত বেতন কাঠামোর বিস্তারিত। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় ঠিক কী পরিবর্তন আসতে চলেছে? কমিশনের সুপারিশ অনুযায়ী সামগ্রিকভাবে গড়ে প্রায় ১০৫% বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তবে এই বৃদ্ধির হার সব গ্রেডে সমান নয়। নিম্ন গ্রেডের কর্মচারী অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেড পর্যন্ত সবচেয়ে বেশি সুবিধাভোগী হতে চলেছেন। এই গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার ১৪০% পর্যন্ত হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা, যা প্রস্তাবিত কাঠামোয় বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এটি প্রায় ২.৫ গুণেরও বেশি বৃদ্ধি, যা একেবারে নিচের সারির কর্মচারীদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। মধ্যম গ্রেডে কর্মচারীদের ক্ষেত্রে অর্থাৎ ১১ থেকে ২০ নম্বরের মাঝামাঝি গ্রেডগুলোতে বৃদ্ধির হার তুলনামূলক একটু কম হলেও তা এখনো উল্লেখযোগ্য পরিমাণে বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। আর প্রথম থেকে ১০ম গ্রেড অর্থাৎ কর্মকর্তা পর্যায়ে গড়ে ১০৫% কাছাকাছি বৃদ্ধির প্রস্তাব রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হল নবম এবং ১০ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন আকর্ষণীয়ভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, যা সরাসরি প্রভাব ফেলবে নতুন প্রজন্মের সরকারি কর্মকর্তাদের ওপর এবং সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে। প্রস্তাবিত পে স্কেলের পাশাপাশি কর্মচারী সংগঠনগুলোর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রথমত, অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গ্যাজেট প্রকাশ করা। দ্বিতীয়ত, পূর্ণাঙ্গ বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করা। তৃতীয়ত, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা, যা আগে বিভিন্ন সময়ে বাতিল বা স্থগিত করা হয়েছিল। চতুর্থত, পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করা এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা। এই দাবিগুলোর মধ্যে মহার্ঘ ভাতার বিষয়টি বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত, কারণ পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন হতে যদি আরও কয়েক মাস সময় লাগে, ততদিন পর্যন্ত কর্মচারীরা চান অন্তত আংশিক আর্থিক স্বস্তি। বিশেষজ্ঞদের মতে, সরকার যদি দ্রুত এই মহার্ঘ ভাতা ঘোষণা করে, তাহলে তা কর্মচারীদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ অনেকটাই প্রশমিত করতে পারবে। এমনকি পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নে যদি বাড়তি সময় লাগেও তাতে বড় কোনো প্রতিক্রিয়া তৈরি হবে না। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আসলে কবে নাগাদ এই পে স্কেল কার্যকর হতে পারে? এই বিষয়ে বিভিন্ন সূত্র থেকে কিছুটা ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, যা একসঙ্গে বিশ্লেষণ করলে একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়। সরকারি সূত্র অনুযায়ী আগামী ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার একটি জোরালো সম্ভাবনা রয়েছে। অর্থ ও পরিকল্পনা সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল জানিয়েছে যে চলতি জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে কিছু সূত্রে ২ ধাপে বাস্তবায়নের কথাও উঠে এসেছে। প্রথম ধাপে ১ জানুয়ারি ২০২৬ থেকে পূর্ব প্রভাবে কিছু সুবিধা দেওয়া হতে পারে এবং দ্বিতীয় ধাপে ১ জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে নতুন কাঠামো কার্যকর হতে পারে। এই ২ ধাপ পদ্ধতির পেছনে যুক্তি হল, একসঙ্গে পুরো কাঠামো বাস্তবায়ন করলে সরকারের আর্থিক চাপ অনেক বেশি হয়ে যাবে, তাই ধাপে ধাপে এগোলে বাজেট ব্যবস্থাপনা তুলনামূলক সহজ হবে।
অনেক কর্মচারী প্রশ্ন তুলেছেন, যারা 2025 সালের শেষ দিকে অবসরে গিয়েছেন বা যাচ্ছেন, তারা কি নতুন পে স্কেলের সুবিধা পাবেন? এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট নীতিগত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, সাধারণত নতুন পে স্কেল কার্যকর হওয়ার তারিখের আগে যারা অবসরে গেছেন তারা পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন। তবে যদি সরকার অবসরকালীন কর্মচারীদের এই সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়, তাহলে এটি হবে একটি মানবিক এবং প্রশংসনীয় উদ্যোগ। সরকার যখনই চূড়ান্তভাবে পে স্কেল অনুমোদন করবে, তখন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই গ্যাজেট পিডিএফ আকারে প্রকাশ করা হবে। সাধারণ নিয়ম অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নোটিশ বোর্ড বা গ্যাজেট সেকশনে গিয়ে নবম পে স্কেল গ্যাজেট নামের ফাইলটি খুঁজে পাওয়া যাবে। তাই সরকারি কর্মচারীদের প্রতি অনুরোধ থাকবে, কোনো অনির্ভরযোগ্য বা ভুয়া ওয়েবসাইটের তথ্যে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি অফিসিয়াল সূত্র থেকেই তথ্য যাচাই করার জন্য। একাদশ পর্ব, সাধারণ মানুষের প্রতিক্রিয়া। দর্শক বন্ধুরা, এই পে স্কেল নিয়ে সাধারণ কর্মচারীদের প্রতিক্রিয়া বোঝাও সমান গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন প্রান্তের কর্মচারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন ফোরামে তাদের প্রত্যাশা ও আশঙ্কার কথা প্রকাশ করছেন। অনেকেই বলছেন, এত দীর্ঘ সময় অপেক্ষার পর এবার যেন আর কোনো বিলম্ব না হয়। আবার কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন যে অতীতের মতো এবারও হয়তো প্রতিশ্রুতি দীর্ঘ সময় ধরে ঝুলে থাকবে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা, যারা প্রতিদিন বাজারে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করছেন, তাদের জন্য এই পে স্কেলে দ্রুত বাস্তবায়ন এক প্রকার জীবন রক্ষাকারী সিদ্ধান্তের মতো হয়ে দাঁড়িয়েছে। নতুন পে স্কেলের পাশাপাশি আরও কিছু সাংগঠনিক সংস্কারের প্রক্রিয়া সমান্তরালভাবে চলছে বলে জানা যাচ্ছে। সরকারি চাকরিতে ষাটলিপিকার এবং সমমানের পদগুলো একীভূত করার একটি প্রক্রিয়া চলমান রয়েছে, যা নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বৃহত্তর প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বেতন কাঠামো নিয়েও পৃথক একটি আলোচনা চলছে, যেখানে সরকারি খাতে মেধাবী জনবল ধরে রাখতে যৌক্তিক বেতন কাঠামোর দাবি উঠেছে। এই সব মিলিয়ে বোঝা যাচ্ছে, শুধু পে স্কেল নয়, বরং গোটা সরকারি প্রশাসনিক কাঠামোতেই একটি বড় ধরনের সংস্কারের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্যাজেট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত যে কোনো সংখ্যা বা তথ্যকে সম্ভাব্য হিসেবে বিবেচনা করা, চূড়ান্ত হিসেবে নয়। তাহলে দর্শক বন্ধুরা, আজকের পুরো প্রতিবেদনের সারসংক্ষেপ করলে দাঁড়ায়, নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন ইতিমধ্যে জমা পড়েছে। প্রস্তাবিত কাঠামোয় গড়ে 105% থেকে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ রয়েছে। মহার্ঘ ভাতা ও পেনশন সংক্রান্ত দাবিগুলো সমান গুরুত্ব পাচ্ছে।